তো কুয়েটের অ্যাডমিশন তোমাদের আর ২ দিন পরেই। তো তোমরা চেষ্টা করবে যে যেগুলো পড়েছো আগে থেকে বা কোয়েশ্চেন ব্যাংক যেগুলো পড়েছো সেগুলোই খুব ভালোভাবে আবার রিভাইজ করতে। এছাড়াও যাদের প্রশ্ন আছে যে শেষ মুহূর্তে আসলে কোন টপিকগুলো দেখব, সেক্ষেত্রে আমি কিছু টপিকের সাজেশন করব যে তুমি এই টপিকগুলো এট লিস্ট মনে রেখে যাবে। বা তুমি শেষ মুহূর্তে এগুলো একবার দেখে নিবে যাতে করে পরীক্ষার হলে গিয়ে এমন মনে না হয় যে এটি আমি জানতাম কিন্তু পারছি না। ১ম এই ধরো আমাদের যদি ফিজিক্সের ক্ষেত্রে বলা হয়, ফিজিক্সের ভেক্টর। তো ভেক্টরে তুমি কোশ্চেন ব্যাংক ফলো করলে দেখবে কিছু ইউনিটের ম্যাথ আছে বা এককের ম্যাথ আছে। যে তোমাকে বলে যে আ যদি একটি রাশির একক পার মিটার স্কয়ার হয় তাহলে তাকে যদি ডাবল ডিফারেনশিয়েট করা হয় তাহলে তোমার হচ্ছে তার এককটা কি হবে? তো এরকম টাইপের কিছু প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত আমরা অনেকে ক্যালকুলাসের যে জায়গাটা আছে যে তোমার ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট, এই জায়গাটা অনেকে দেখি না শেষ মুহূর্তে এসে। তো এটা একবার দেখে নিব যে ডাইভারজেন্স কখন তোমার হচ্ছে আম 0 হচ্ছে, কখন 0 থেকে বড় হয় বা আয়তন বা ঘনত্বের যে ব্যাপারটা, এই বিষয়টা একবার জাস্ট চেক করে নিব। এরপরে তুমি দেখবে যে ইসাক স্যারের বইয়ে তোমার একটা ট্রাকের বা কারের একটা আপেক্ষিক বেগের ম্যাথ আছে। তো এরকম আপেক্ষিক বেগের ম্যাথ একবার দেখে রাখবো যে আপেক্ষিক বেগ জিনিসটা কি, প্রকৃত বেগ কিভাবে বের করতে হয়, প্রকৃত বেগ মানে লব্ধি কখন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো। নদী নৌকা সম্পর্কে তেমন কিছু বলার নেই। নদী নৌকার ক্ষেত্রে তুমি অবশ্যই আম রওনা দিলে যে তোমার হচ্ছে দেখা যায় যে এই বিন্দুতে না পৌঁছে একটুখানি দূরে পৌঁছায়। তো কতটুকু দূরে পৌঁছাচ্ছে? অথবা নদীতে যদি প্রস্থ বরাবর আমি যাই তাহলে আমার কতটুকু সময় লাগে? এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো এই বিষয়গুলোতেই মূলত ফোকাস রাখবো। এছাড়াও তোমার হচ্ছে কোণের যে ব্যাপারগুলো এগুলো জানবো। এগুলো তোমরা জানো ইউজুয়ালি। তো এটা হচ্ছে ভেক্টর সম্পর্কে। নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে তুমি যে জিনিসগুলোতে অবশ্যই ফোকাস করবে সেটা হচ্ছে টান বল সম্পর্কিত যে ম্যাথগুলো আছে। তারপরে আনুভূমিক বল। যেমন তোমার হচ্ছে কোনো একটা জিনিসকে যদি আনুভূমিকভাবে ঘুরানো হয় তাহলে তোমার হচ্ছে আ তার টান বলটা কেমন হবে? তো সেক্ষেত্রে গ্র্যাভিটি যে কাজ করে না, সেক্ষেত্রে যে কেন্দ্রবিমুখী বলটাই যে তোমার টান বল, সে বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। এরপরে উলম্ব বলটাও তুমি হচ্ছে ক্লিয়ার থাকবে। উলম্ব মানে তোমার হচ্ছে আমাদের যে বালতি ঘোরানোর যে ম্যাথগুলো আমরা করাইছি, তো সেই ম্যাথগুলো অবশ্যই একটু ফোকাস রাখবে। এছাড়াও জড়তার ভ্রামকের ক্ষেত্রে তুমি ফোকাস রাখবে যে, যে জড়তার ভ্রামকগুলো এসেছিল বা তুমি যেগুলো নোট করে রেখেছো, তো সেগুলোই যেন খুব ভালোভাবে পড়ে যাও। তাহলেই আশা করা যায় যে জড়তার ভ্রামক থেকে খুব একটা অসুবিধা হবে না। আ এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কৌণিক যখন গতি থাকে, তখন কিন্তু কৌণিক এবং রৈখিক ২ টারই তোমার কাজ থাকতে পারে। যেমন আ এমন একটা ম্যাথ তুমি হয়তোবা দেখেছো যে একটা ঢালু তল বেয়ে একটা সিলিন্ডার পড়ে যাচ্ছে নিচে। তাহলে এই সিলিন্ডারটা নিচে যখন পৌঁছাবে তখন তার গতিশক্তি কত? তো তখন তোমাকে কিন্তু তার গতিশক্তি বের করার জন্য প্রথমত রৈখিক গতিশক্তি এবং দ্বিতীয়ত কৌণিক গতিশক্তিকে কিন্তু যোগ করতে হয়। তো এই বিষয়টা তুমি অবশ্যই খেয়াল রাখবে। এছাড়াও তোমার হচ্ছে ধরো ঘর্ষণের যে ম্যাথগুলা করেছো, ঘর্ষণের ম্যাথে শেষ মুহূর্তে এসে খুব বেশি ফোকাস করার দরকার আছে বলে আমি মনে করি না। তারপরেও তুমি ঘর্ষণের ম্যাথ যেগুলো করেছো সেগুলো একবার একটু চিন্তা করে যাবে যে ঘর্ষণের মিউ বা মিউ কে কখন ইউজ হয়? যখন স্থির থাকে তখন মিউ এস আর যখন গতিশীল থাকে তখন মিউ কে টা ব্যবহৃত হয়। এই বিষয়টা সম্পর্কে একটু খেয়াল রাখবে। আম লাস্ট টপিক হচ্ছে এখানকার ব্যাংকিং কোণ। তো ব্যাংকিং কোণের ক্ষেত্রে তুমি সূত্রগুলো জানো। আ এখানে স্পেসিফিক কিছু সূত্র ছিল যেমন তোমার ধরো যদি আমাদের একটা গুণাঙ্ক দেয়া থাকে, ঘর্ষণ গুণাঙ্ক সেই ক্ষেত্রে tan θ = mu এরকম একটা ফর্মুলা আছে। তারপরে ধরো ব্যাংকিং কোণের ক্ষেত্রে যদি মিটার গেজ রেল লাইন বলে, মিটার গেজ। তো মিটার গেজ রেল লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের x এর ভ্যালু বা প্রস্থ যেটা সেটা কিন্তু ১ মিটার ধরতে হয়। এই বিষয়টা যেন আমি খেয়াল রাখি। কাজ ক্ষমতা শক্তি তোমরা মোটা দাগে সবাই মোটামুটি ভালো পারো। কাজ ক্ষমতা শক্তিতে তোমরা অবশ্যই ক্রেনের বা লিফটের যে ম্যাথ গুলো আছে
সেটা একটু মেমোরাইজ করে যাবে যে ক্রেনে বা লিফটের ক্ষেত্রে পাওয়ারের যে সূত্র সেটা কিন্তু এফভি ইউজ করা হয়। তো আমরা মাঝে মধ্যে মনে করি যে সমবেগে চলছে, সে তো কোনো ত্বরণ নেই, তাই তার ক্ষমতা শূন্য হবে। এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। যে আমাদের বল প্রয়োগ করা হচ্ছে এবং সেটা একটা বেগে উঠতেছে মানে উপরের দিকে, তখন অবশ্যই তোমার হচ্ছে একটা ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয়ত শক্তি সংক্রান্ত বলতে গেলে ধরো শক্তির পরিবর্তনই যে কাজ, শক্তির পরিবর্তন, এটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। এটা থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমার হচ্ছে একটা পাহাড়ের উপর থেকে যখন পানি গড়িয়ে পড়ে তখন আ কতটুকু শক্তিতে মানে শক্তি তোমার হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ৬০% তোমার হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট হয় তাহলে আমরা যে এমজিএইচ এর সাথে ০.৬ গুণ দিয়ে কাজ করি, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। মানে এটা শক্তির রূপান্তর। এছাড়া কাজ ক্ষমতা শক্তিতে তোমরা কুয়োর ম্যাথ গুলো করেছো। হোপফুলি সেগুলো থেকে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বা সেগুলো থেকে তোমাদের লাস্ট মোমেন্টে দেখার প্রয়োজন পড়বে আমার মনে হয় না। কারণ এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে এসেছো। মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে একটা সহজ কনসেপ্ট হচ্ছে শক্তির কনসেপ্টটা। এটা আমরা একটু কম দেখি। আমাদের যদি একটা ভূপৃষ্ঠে একটা বস্তু থাকে, আমি যদি তাকে একটা বেগে নিক্ষেপ করি তাহলে সে কত উপরে উঠবে? তো তখন আমরা এমজিএইচ টাইপের সূত্র এপ্লাই করি। এটা আসলে করা যায় না। যেহেতু আমরা যে পয়েন্ট থেকে নিক্ষেপ করতেছি সেখানে আমাদের যে বিভব শক্তি এবং একদম উপরে আমাদের যে বিভব শক্তি সে ২ টার মধ্যে পার্থক্য থাকে। এখানে গতিশক্তি থাকে, এখানে গতিশক্তি থাকে না। এবং উপরে ওঠার ক্ষেত্রে তোমার যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি কিন্তু চেঞ্জেবল বা গ্র্যাভিটি পরিবর্তিত হয়। তাহলে তুমি এখানে কখনোই 12 এমভি স্কয়ার বা এমজিএইচ টাইপের যে ফর্মুলা, মানে এমজিএইচ এর যে ফর্মুলাটা এপ্লাই করতে পারবা না। তোমাকে এখানে মূলত এপ্লাই করতে হয়, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে মোট শক্তি ছিল 12 এমভি স্কয়ার এবং একদম টপ পয়েন্টে যতটুকু পর্যন্ত সে যাবে সেখানে তার কিন্তু বিভব শক্তি এত এবং কোনো গতিশক্তি থাকে না। কারণ সে সেখানে থেমে যায়। তো এটাকে ইউজ করে তোমার হচ্ছে শক্তির যে ম্যাথ গুলো আছে সেটা খুব ইম্পোর্টেন্ট। আম এছাড়া এছাড়া মহাকর্ষের ক্ষেত্রে তুমি খুব বেসিক ম্যাথ গুলাতেই বেশি ফোকাস রাখবে যে আ গ্র্যাভিটি, তারপরে কেপলারের সূত্র। কেপলারের যে টি এর ফর্মুলাটা এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এটা একটু খেয়াল রাখবে। মুক্তিবেগ এই বিষয়গুলো জানলেই মোটামুটি আশা করা যায় যে তুমি মহাকর্ষ থেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মে তোমরা মোটামুটি জানো সবকিছুই। বাট তারপরে আমি তোমাকে একটা জিনিস বলব যে আ কিছু সূত্র আছে। সূত্র বলতে গেলে তোমার ওয়াই এর মধ্যে বা ইয়ং এর গুণাঙ্ক, বাল্ক মডুলাস অথবা তোমার হচ্ছে আয়তন গুণাঙ্ক, সংনম্যতা, সিগমা বা তোমার হচ্ছে পয়সন অনুপাত। এইসবের মধ্যে কিছু ফর্মুলা আছে বা ইটার মধ্যে কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো একবার দেখে যাবে। যদি সরাসরি প্রশ্ন আসে যে ইয়ং এর গুণাঙ্ক এত এবং পয়সন অনুপাত এত তাহলে সংনম্যতা কত? তো তা তখন যেন তুমি হচ্ছে ফর্মুলাটাকে ইউজ করে অ্যান্সার করতে পারো। তো এই বিষয়টা খেয়াল রাখবে। এছাড়াও যদি ২ টি তার তোমার হচ্ছে যুক্ত অবস্থায় শ্রেণীতে থাকে তাহলে তাদের ইয়ং এর গুণাঙ্ক যে 2y1 y2 বাই y1 প্লাস y2 হয়। তারা যদি সমান্তরালে থাকে তাহলে যাতে তাদের যে তোমার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক যুক্ত করতে হয়। এই বিষয়টা তুমি অবশ্যই খেয়াল রাখবে। এছাড়া কাজের ব্যাপারটা একটু খেয়াল রাখবে। হাফ YAL স্কয়ার বা সঞ্চিত শক্তি যেটাকে আমরা বলি। পর্যাবৃত্ত। পর্যাবৃত্তর ক্ষেত্রে সময় হারানো বা সময় লাভ করার যে জায়গাটা, এই জায়গাটা মূলত ফোকাস রাখবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোটামুটি তোমরা সবকিছুই সূত্রগুলো খুব ক্লিয়ারলি জানো। কারণ তোমাদের কেমিস্ট্রিতে পরিবেশ রসায়নের সেম জিনিসগুলো আ ২য় বার পড়তে হয়। তো তোমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার যে জায়গাটা, সেখানে একটা জিনিস, একটা কনসেপ্ট আছে। যে যদি বদ্ধ রুমের কথা বলে, বদ্ধ রুমে বা বদ্ধ ঘরে কিন্তু তোমার হচ্ছে শিশিরাঙ্ক পরিবর্তিত হয়।
তো এটা কিন্তু তোমার হচ্ছে এই ফর্মুলাটাকে মেইনটেইন করে হয়। যেহেতু আয়তন স্থির থাকে, সেহেতু তোমার হচ্ছে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করা যায়। তো বদ্ধ রুমের ক্ষেত্রে আমরা এই বিষয়টা জানবো বা এই বিষয়টা একবার দেখে নিবো। এটা সম্পর্কে ম্যাথ তোমার বইয়ে আছে। তো ১ বার ২ বার তুমি একটু দেখে নিবা যে বদ্ধ রুমের জায়গাটা কি। গ্লেসিয়াস সম্পর্কে আমরা মাঝে মধ্যে একটু উদাসীন থাকি। গ্লেসিয়াসের উৎপাদক বা গ্লেসিয়াসের যে সূত্রটা থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস গ্লেসিয়াস থিটা 1 মাইনাস থিটা 2, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি একবার দেখে নেব যে থিটা 1 এর জন্যই অ্যাকচুয়ালি যে আমাদের গ্লেসিয়াসের উৎপাদকটা ইউজ করা হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে তুমি অবশ্যই তুমি আ এনট্রপির যে জায়গাটি, এনট্রপি খুব ক্লিয়ারলি আইডিয়া নিয়ে যাবে। তারপরে কার্নোর ইঞ্জিনের যে ধাপগুলো আছে, কোন ধাপের আ কি হয় সমষ্ণ কোনটা, রুদ্ধতাপীয় কোনটা, কোনটায় এনট্রপি পরিবর্তন হয়। যেমন রুদ্ধতাপীয় ক্ষেত্রে এনট্রপির চেঞ্জ হয় না। এনট্রপির চেঞ্জ 0 রুদ্ধতাপীয়তে। এই বিষয়টি খেয়াল রাখবো। কর্মদক্ষতা তোমরা মোটামুটি পারো। আম তাহলে রুদ্ধতাপীয় বা সমষ্ণের কাজ দেখবে। আর চতুর্থত এখানে রেফ্রিজারেটরের যে ব্যাপারটা, রেফ্রিজারেটরের তোমার হচ্ছে কার্যকর সহগ, এটা অবশ্যই একটু দেখে রাখবে। এটা আসতে পারে। যেটা সূত্র তোমার হচ্ছে রেফ্রিজারেটরের কার্যকর সহগ ইকুয়াল টু Q2, Q1 মাইনাস Q2 অথবা তোমার হচ্ছে Q2/W। ঢাবিতে একটি সুন্দর কোশ্চেন এসেছিল গত ২ অর ৩ বছর আগে। আম যে যদি একটি রেফ্রিজারেটর একটা বদ্ধ ঘরে খুলে রাখা হয় তাহলে রুমের তাপমাত্রা বাড়বে না কমবে? যেটি বর্তমানে ইসাকসারের বইয়েও একটা জায়গায় লেখা আছে। তো মূলত একটি বদ্ধ ঘরে যদি তোমার হচ্ছে রেফ্রিজারেটর খুলে রাখা হয় তবে তার তাপমাত্রা বাড়বে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। স্থির তড়িৎ। স্থির তড়িতে আমাদের মূল ফোকাসটা থাকবে ধারকে। তো ধারকের ক্ষেত্রে তুমি মনে রাখবে যে যদি সমান্তরাল পাতধারক বলে তাহলে কিন্তু সূত্র হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। তো এইখানে একটু কোশ্চেন করে যে বৃত্তাকার পাতধারক। তো বৃত্তাকার মানে কিন্তু গোলাকার না। গোলাকার 3 ডাইমেনশনাল, বৃত্তাকার 2 ডাইমেনশনাল। তো বৃত্তাকারের ক্ষেত্রে তুমি মনে রাখবে যে তোমার বৃত্তাকার পাতধারকের কথা যদি বলে তাহলে কিন্তু এই সূত্রটাকে ইউজ করতে হবে। আর যদি গোলাকার বলে তখনই তুমি কেবলমাত্র 4 পাই এপসাইলন নট আর এই সূত্রটি ব্যবহার করবে। এছাড়াও ধারক শ্রেণীতে রাখলে কি হয়, সমান্তরালে রাখলে কি হয়? আ এই বিষয়গুলো, এই কোয়েশ্চেন গুলো আছে। এটা একবার অবশ্যই দেখে নিবে বা একবার রিকল করবে। এছাড়া স্থিরতড়িৎ থেকে তোমার হচ্ছে প্রাবল্য বা বিভব সম্পর্কিত যে প্রশ্নগুলো, যে সমবিভব তলে কাজ কত? সমবিভব তলে যে কোনো কাজ হয় না, এই বিষয়টা খেয়াল রাখবো। উম এগুলোই মূলত। তো স্থিরতড়িৎ থেকে মূলত ধারকের যে জায়গাটা, এটা একবার ক্লিয়ারলি সূত্রগুলা দেখে নেবে। চলতড়িতের ক্ষেত্রে ধরো আমাদের যে বিদ্যুৎ বিলের যে জায়গাটা, আমরা বিদ্যুৎ বিলের জায়গাটাকে খুব ক্লিয়ারলি দেখে নিবো একবার। যেহেতু আমরা ছোটবেলায় এগুলো এগুলো করি। অনেক সময় এগুলো ভুলে যাই। আ দ্বিতীয়ত তোমার হচ্ছে কোন বাল্বটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে? কোন বাল্বটি কম উজ্জ্বলতায় জ্বলবে? এই বিষয়টি একটু খেয়াল করব। আহ এগুলোই চলতরিতে। এরপরে তোমার ভৌত আলোক বিজ্ঞানে সমবর্তনের যে জায়গাটা, আমরা সমবর্তনের ম্যাথ একটু কম করি। সমবর্তনের যে জায়গাটা সেটা আমরা একটু খেয়াল করব। বা সমবর্তনের যে কয়েকটি ম্যাথ আছে, ব্রুস্টারের সূত্র বা ম্যালাসের সূত্র দিয়ে সেগুলো একবার দেখে নিব। এছাড়া অপবর্তন বা ব্যতিচার তোমরা মোটামুটি করো। মোটামুটি ভালোই পারো। আধুনিক পদার্থবিজ্ঞানে আধুনিক পদার্থবিজ্ঞানে তোমরা অনেকে একটা ছোট্ট জায়গায় ভুল করো। সেটা হচ্ছে তোমাদেরকে যখন বলা হয় যে গতিশক্তি কত? তো তখন তোমরা হাফ এমভি স্কোয়ার টাইপের অনেকে ইউজ করো। তো এই ক্ষেত্রে ডেল এমসি স্কোয়ার ইউজ করা হবে। এটা কিন্তু একদম ক্লিয়ার থাকবো যে আমাদের ভর যে পরিবর্তিত হয়, সেই পরিবর্তিত ভর মাইনাস আগে যে ভরটা ছিল সেটাই হচ্ছে ভর ত্রুটি বা ভরের পরিবর্তন আ সি স্কোয়ার। তো এই চেঞ্জটা নিয়ে কাজ করব। এছাড়াও তোমার হচ্ছে ভর ত্রুটি যেটা আমাদের আছে এখানে। ভর ত্রুটি সংক্রান্ত যে ম্যাথ, ২-১ টি ম্যাথ একটু দেখে নিব। এছাড়াও তোমার সময় বলো অথবা তোমার হচ্ছে দৈর্ঘ্য বা ভর,
এগুলো তোমরা মোটামুটি পারো। তো ভর ত্রুটির জায়গাটি দেখবে, আর গতিশক্তির যে জায়গাটা এটা একটু খেয়াল রাখবে। পরমাণু মডেল। আমি সম্ভবত আধুনিক পদার্থবিজ্ঞানে যে ভর ত্রুটির জায়গাটি বলেছি সেটা তোমার হচ্ছে আ তোমার হচ্ছে পরমাণু মডেলে ছিল। এই আধুনিক পদার্থবিজ্ঞানে তোমার মূলত ফটো তড়িৎ ক্রিয়া যেটি, ফটো তড়িৎ ক্রিয়া। তো এই ফটো তড়িৎ ক্রিয়ার যে জায়গাটা, এখানে নিবৃত্তি বিভবের যে ম্যাথ বা নিবৃত্তি বিভব কিভাবে বের করতে হয়, এটা একটু খেয়াল রাখবে যে নিবৃত্তি বিভব এইভাবে বের করতে হয়। আর পরমাণু মডেলে মূলত ভর ত্রুটির যে জায়গাটা এটা একটু দেখবে। ভর ত্রুটি, ভর ত্রুটি হচ্ছে টিএলএম। তারপর এখানে এএমইউ আছে, ইএসইউ আছে। ইএসইউ টা মূলত তোমার এই চ্যাপ্টারের না, এটা ইসি তড়িতের এক জায়গায় লেখা আছে। ইএসইউ হচ্ছে তোমার চার্জের একটা একক, এমইউ হচ্ছে ভরের একক। তো ১ এমইউ মানে তোমার হচ্ছে 1.66056 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তো মূলত ভর ত্রুটির যে ম্যাথগুলো সেগুলো তোমার হচ্ছে এমইউ তে দেওয়ার চান্স বেশি। তো ভর ত্রুটিটা একটু খেয়াল রাখবে। আ তোমরা মূলত ln n বাই n নট এই বিষয়গুলো পারো। এখানে আলফা, বিটা, গামার যে জায়গাটা একবার জাস্ট ক্লিয়ার হয়ে নিবে যে আলফা, বিটা, গামা নিঃসরণ হইলে বা প্রবেশ করলে কোনো কারণে যদি আমার ইকুয়েশনে প্রবেশ করা অর্থে দেখায় তাহলে চেঞ্জটা কত হবে? প্রোটনের চেঞ্জ কত বা ভরের চেঞ্জটা কত হবে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমরা আ একটু বিভব বিবর্ধন অথবা তোমার হচ্ছে ক্ষমতা বিবর্ধন, এই ২ টা জিনিস একটু খেয়াল রাখবে। যে ২ টা সূত্র হচ্ছে বিভব বিবর্ধনের সূত্র লেখা আছে যে বিটা RL বাই Rin, আর ক্ষমতা বিবর্ধনের সূত্র দেয়া আছে বিটা স্কোয়ার RL বাই Rin। আ এছাড়াও একবার যদি সম্ভব হয় তোমরা একটু OR গেট, AND গেট বা NOT গেট এগুলোর সার্কিটটা দেখবে। যে তোমার হচ্ছে OR গেটের সার্কিটটা কেমন? যে OR গেটের সার্কিটটা এরকম টাইপের হয়। বা AND এরটা কেমন, NOT এরটা কেমন? এই বিষয়গুলো একবার দেখে নেবে। আর এখানে নরমালি তো তোমরা হচ্ছে আলফা, বিটা এগুলো বের করতেই পারো। তো এই তোমার হচ্ছে ফিজিক্সের ২ পেপারের মধ্যে যেগুলো তোমাদের দেখতে হবে, একবার করে হলেও দেখে যাওয়াটা ভালো। আর বেসিক যে জিনিসগুলো যেগুলো তোমরা জানো সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলিনি। ওগুলো ইম্পোর্টেন্ট না এমন না, ওগুলো ইম্পোর্টেন্ট। এগুলা হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো তোমরা হচ্ছে একটু কম দেখো। ম্যাথের ক্ষেত্রে আসলে যেমন ধরো তুমি ম্যাট্রিক্সে তুমি হচ্ছে অবশ্যই যে আয়ের যে ব্যাপারটা, A আর B গুণ করলে যদি আই হয় তাহলে তুমি যে জানো যে A আর B পরস্পর হচ্ছে তোমার কি একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। B হচ্ছে মূলত বিপরীত ম্যাট্রিক্স। তারপরে ধরো নির্ণায়কের যদি তোমার হচ্ছে গুণ করা হয়, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্সে গুণ করতে বলছে A, B, C, D। তো এটা হবে 2A, 2B, মানে সবার সাথেই তোমার হচ্ছে গুণ যাবে। কিন্তু যদি নির্ণায়কের ক্ষেত্রে এটা বলতো তাহলে কিন্তু সবার সাথে গুণ যেত না। হয় সারিতে না হলে কলামে। এরকম টাইপের। যে এই যে বিষয়গুলো এগুলো একটু খেয়াল রাখবো। আর নির্ণায়কের যে শর্টকাট গুলো তোমাদেরকে শেখানো হয়েছে সেগুলো অবশ্যই মনে রাখবে। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তোমাদেরকে রিটেন এবং এমসিকিউ এর জন্য কিছু শর্টকাট কিন্তু বলা হয়েছে। তো ওই শর্টকাট গুলো অবশ্যই দেখবে। সরলরেখার ক্ষেত্রে আসলে শর্ট করে দেওয়াটা খুব কঠিন। তারপর সরলরেখার ক্ষেত্রে একটা জিনিস দেখবে সেটা হচ্ছে আম সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। স্থূলকোণের সমদ্বিখণ্ডক। দ্বিতীয়ত হচ্ছে অন্তকেন্দ্র অথবা তোমার হচ্ছে পরিকেন্দ্র, যেগুলো তোমাদেরকে শেখানো হয়েছে। পরিকেন্দ্র বা তোমার ধরো উম লম্বকেন্দ্র কিভাবে বের করে? এই বিষয়টি অবশ্যই তুমি একটু ভালোভাবে দেখবে যে এটা আমরা কিভাবে বের করি? এটা শর্টকাট সূত্র আসলে মুখস্থ করে খুব একটা কুল পাওয়া যায় না বা মুখস্থ থাকে না। মুখস্থ থাকলে খুবই ভালো। না হলে তোমার হচ্ছে অন্তকেন্দ্র বা পরিকেন্দ্র বা লম্বকেন্দ্র। আমি একবার জাস্ট একটু আবার রিকল করে দিচ্ছি। আ ধরো লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র কি? যে যদি আমাদের একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের
অপর বিন্দু থেকে এই যে এই বাহুর উপরে বা বিসি বাহুর উপরে তুমি একটা লম্ব আনবা। তো তোমার বিসি বাহুর যদি সমীকরণ জানা থাকে, বিসি বাহুর উপর লম্ব যায় এই বিন্দু দিয়ে যায়। সমীকরণটা বের করে নিচ্ছ। ধরো এটা এডি। আবার ঠিক সেম ভাবে এবি বাহুর উপর লম্ব যেটা সি বিন্দুগামী। তো এটাও বের করে নিচ্ছ। নিলে এই যে এই পয়েন্টটা এটাকে বলা হচ্ছে লম্ব কেন্দ্র। তারপরে ধরো পরিকেন্দ্রের ক্ষেত্রে। পরিকেন্দ্রের ক্ষেত্রে ধরো এ বি সি। তো পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা কি করি? লম্ব দ্বিখণ্ডক। মানে আমরা এবি এর মধ্যবিন্দুটা বের করে নিই। এবি রেখার সমীকরণ জানি। এবি রেখার উপর লম্ব যা এই মধ্যবিন্দুটা দিয়ে গেছে এটা বের করি। ঠিক সেম ভাবে এসি রেখার উপর লম্ব যা ওর মধ্যবিন্দু দিয়ে গেছে। এই দুটা বের করে ছেদবিন্দু বের করলেই কিন্তু আমরা পরিকেন্দ্র পেয়ে যাই। আর অন্তঃকেন্দ্রের বিষয়টা ছিল তোমার প্রথমত বুঝতে হয় যে এগুলো কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ। তারপরে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ধরো এই এবি এবং বিসি রেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আবার এসি এবং বিসি রেখার স্থূলকোণের সমদ্বিখণ্ডকে যদি বের করি, তাহলে যে পয়েন্টটা পাই সেটি হচ্ছে অন্তঃকেন্দ্রের বা তোমার হচ্ছে ছেদবিন্দু। এই ছেদবিন্দুটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। তো এই বিষয়গুলো একটু একবার দেখে নেবে বা বইয়ে যদি ২-১ টা ম্যাথ থাকে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। যাতে করে তুমি পরীক্ষার হলে এটাকে এপ্লাই করতে পারো। এরপর তোমার আছে হচ্ছে বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে মূলত যে বৃত্তের স্পর্শক বা বৃত্ত স্পর্শ করলে যে বিষয়টা ঘটে, যে ২ টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি হবে? বা ২ টি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তার স্পর্শক কয়টা থাকে? এই বিষয়গুলো একবার জাস্ট একটু রিকল করবে। দ্বিতীয়ত হচ্ছে জ্যা নিয়ে একটু চিন্তা রাখবে। জ্যায়ের বিষয়টা একটু মাথায় রাখবে যে জ্যায়ের বিষয়টা কি, কি সলভ করেছো? এরপরে তোমার আছে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করে এসেছো তার উপরেই নির্ভর করবে পুরোটা। তারপরেও যদি তুমি হচ্ছে আ পরীক্ষার হলে আটকে যাও তাহলে সেই ক্ষেত্রে থিটার ভ্যালু বা এ এর ভ্যালু বা বি এর ভ্যালু যেভাবে বলা হয়েছিল যে তোমার হচ্ছে আমি যদি হঠাৎ করে ভুলে যাই তাহলে এ এর একটা অ্যাঙ্গেল ধরে নিতে ৩০ ডিগ্রি, ৪৫ ডিগ্রি অথবা ৬০ ডিগ্রি ধরে কাজ করতে। করে দেখবে যে তোমার হচ্ছে ওইটা মানে অপশনের কোনটার সাথে মিলে যায়। সেম জিনিসটা যদি আমি এ এর ভ্যালু ৩০ ধরি, তাহলে আমি ধরো এ এর ভ্যালু ৩০ ধরে প্রশ্নে যে উত্তরটা পাচ্ছি, আমি অপশনগুলোতেও সেটি বসিয়ে দেখব যে আ আমার একই উত্তর আসে কিনা। যেটাতে একই উত্তর আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর। তো এই বিষয়টি খেয়াল রাখবো ত্রিকোণমিতির জন্য। এছাড়া ত্রিকোণমিতির সূত্রগুলো তোমরা মোটামুটি জানো। একবার তারপরেও চোখ বুলিয়ে নেবে। অন্তরীকরণের ক্ষেত্রে n তম অন্তরজ, n তম অন্তরজ যেগুলো তোমাদেরকে দেখানো হয়েছে, সেগুলো একটু ওইভাবেই করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে বিষয়টা খুব সহজে হচ্ছে। এছাড়া n তম অন্তরজ ব্যতীত তোমার স্পর্শক বা অভিলম্ব তোমরা করো মোটামুটি। গুণমান লঘুমানও পারো। এক্ষেত্রে একটু ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান যে ব্যবধিটা, ক্রমহ্রাসমান এর ব্যবধি, এই জায়গাটা একটু তোমরা একবার চোখ বুলিয়ে নেবে বা একটু রিকল করবে যে ক্রমবর্ধমান কি আর ক্রমহ্রাসমানটা কি। এছাড়াও তোমার ইউ টু দি পাওয়ার ভি এর যে ফরম্যাটটা, ইউ টু দি পাওয়ার ভি এর যে আমরা ফরম্যাটটা শিখি যে আমরা যদি ইউ টু দি পাওয়ার ভি রূপে কোনো কিছু থাকে, ইউ টু দি পাওয়ার ভি, ভি কে ঠিক রেখে ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ কে ঠিক রেখে ডিডি এক্স অফ ভি, এই জায়গাটা একটু দেখে রাখবো। যোগজীকরণের ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের একটা সিস্টেম বলা যেতে পারে যে তোমার হচ্ছে যদি কখনো তোমার হচ্ছে কোনো একটা ব্যবধি উল্লেখ করা না থাকে, যদি এখানে বা এখানে তোমার হচ্ছে ব্যবধি উল্লেখ করা না থাকে, তাহলে তুমি যেটা করবে সেটি হচ্ছে আ ওই ম্যাথের অপশন যেগুলো থাকবে তাদেরকে ডিফারেন্সিয়েশন করলে ধরো আমার এইটা দেয়া আছে। ধরে নাও আমি এটা পারি না। তাহলে আমার ধরো একটা অপশনে আছে x³/3। তো আমি এটাকে ডিফারেনশিয়েট যদি করি তাহলে দেখব যে x² আসে। তাহলে
আমি যদি অপশনকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার যদি প্রশ্ন চলে আসে তাহলে সেটি অ্যান্সার। ঠিক আছে? এছাড়া যোগজীকরণে এই ফর্মুলাটা তোমরা মনে হয় দেখেছ। এই ফর্মুলার যে ম্যাথগুলো যদি করে থাকো তাহলে খুব ভালো। না করে থাকলে একবার দেখে নেবে যে এই ফর্মুলার ম্যাথ কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সেকেন্ড পেপারে তোমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে জটিল সংখ্যার ক্ষেত্রে চতুর্ঘাত মূলটা একটু মনে রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত তোমার হচ্ছে জটিল সংখ্যার যে প্রকাশ, যে আমরা x প্লাস iy কে চাইলে r cos থিটা প্লাস ir sin থিটা অথবা r e টু দি পাওয়ার i থিটা এগুলো যে বলতে পারি, এই বিষয়টা খেয়াল রাখবো বা কিভাবে আসে এই বিষয়টা একবার রিকল করে নিব। উম, জটিল সংখ্যা এগুলোই। আর বাকিগুলো তোমাদের বেশ প্র্যাকটিসের মধ্যেই আছে। বহুপদীর ক্ষেত্রে বহুপদীর ক্ষেত্রে যদি তোমার হচ্ছে ঘাত 4 থাকে তাহলে কি হয় সেটা একটু খেয়াল রাখবো। এছাড়া এক কম বিশিষ্ট অথবা এক বেশি বিশিষ্ট অথবা ২ গুণ বা ২ ভাগ বিশিষ্ট যে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা একটু জাস্ট একটু দেখে নিব। এছাড়া তোমার কনিক্সের ক্ষেত্রে আসলে বলার তেমন কিছু নেই। কনিক্সের ক্ষেত্রে তোমরা সবকিছু দেখো। তারপরেও একটা জিনিস অবশ্যই দেখে যাবে, এটা থেকে কোশ্চেন খুবই কম আসে। তারপরে অসীম তট, যেটা অধিবৃত্তে আছে, অসীম তটের সমীকরণ। আর দ্বিতীয়ত অনেকে উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্রটাকে ভুলে যাও মাঝে মধ্যে। তো উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই এ বি এটা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে পুরো উপবৃত্তটার। বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে অবশ্যই অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে। তো বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে অপশন টেস্ট এই জিনিসটা তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে তোমরা সেভাবে করার চেষ্টা করবে বিপরীত ত্রিকোণমিতিতে। এছাড়া যেমন ধরো এই বিষয়টা আমরা মাঝে মধ্যে একটু ইগনোর করি। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু, বা কোসেক ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, এই বিষয়টা একটু ইউটিলাইজেশন রাখবো বা এটা আমরা ইউজ করার ট্রাই করব। স্থিতিবিদ্যা থেকে তেমন কিছু বলার নেই। অবশ্যই স্থিতিবিদ্যার ক্ষেত্রে সদৃশ বা বিসদৃশের ম্যাথ করেছো। তো সদৃশ বা বিসদৃশের মধ্যে সদৃশের যে ম্যাথগুলো আছে সেগুলো একবার মনে করে দেখবে যে তোমার ক্লিয়ারলি মনে আছে কিনা। আর গতিবিদ্যার ক্ষেত্রে প্রাসের ম্যাথে একটু জোর দিবে। হোপফুলি প্রাস থেকেই প্রশ্ন আসবে। রাশি ম্যাথে জোর দিবে, তারপরে বেলুন উড়ে যাচ্ছে। সেই ম্যাথটা একটু মনে করবে যে বেলুন উড়ে গেলে কত বেগে একটা একটা বেগে ছিল সে, সে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে। সে যদি এত সময় পড়ে নিচে, তাহলে সে কতটুকু উপরে উঠবে পাথর পড়তে, পড়তে। তো এরকম কিছু ম্যাথ তোমরা করেছো, সেই ম্যাথগুলো একটু দেখবে। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের ক্ষেত্রে সাজেশন বা ম্যাথের ক্ষেত্রে তোমরা কোন জিনিসগুলো ভুলে যেতে পারো সেগুলো একবার জাস্ট বলে দেওয়া হলো। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি ১ম পত্রে গুণগত রসায়নে তোমার বেগ, ব্যাসার্ধ, শক্তি এই ৩ টা জিনিস একবার হলেও দেখবে। সূত্রগুলা দেখে নেবে যাতে করে তুমি পরীক্ষা হলে আসলে পারো। দ্বিতীয়ত যে জিনিসটা অনেক সময় তোমরা দেখে যাও না, সমায়ন প্রভাব থাকে কাদের ক্ষেত্রে? সমায়ন প্রভাব থাকে মূলত তোমার যদি পোলার বা আয়নিক হয় সেক্ষেত্রে। যদি কোনো একটি আ তোমার হচ্ছে যৌগ অপোলার হয় তাহলে কিন্তু সমায়ন প্রভাব থাকে না। ফর এক্সাম্পল CH4 এবং HCl, আমরা অনেক সময় মনে করি যে হাইড্রোজেন এবং এখানেও হাইড্রোজেন আছে তাহলে সমায়ন প্রভাব থাকবে। কিন্তু দেখা যায় যে তোমার হচ্ছে এখানে যে হাইড্রোজেন এটা তো অ্যাকচুয়ালি অপোলার যৌগের। আর এখানের যে হাইড্রোজেন সেটা তো পোলার যৌগের। তার মানে এখানে কোনো সমায়ন প্রভাব নেই। তাহলে সমায়ন প্রভাবের যে জায়গাটা সেটা একবার জাস্ট দেখে যাবে। এছাড়া আয়ন শনাক্তকরণ দেখতে পারো। যদি দেখে থাকো আগে তাহলে একবার জাস্ট চোখ বুলিয়ে নিবে। না দেখলে এখানে আসলে দেখার কথা আমি বলব না। কারণ শেষ মুহূর্তে এসে দেখে খুব একটা মনে রাখতে পারবে না। চতুর্থত তোমার কোয়ান্টাম সংখ্যা তো তোমরা দেখোই ভালোভাবে। হুম, আইআর এর কাজ যদি সম্ভব হয় একবার নেটে সার্চ করে অথবা তোমার বইয়ে যদি থাকে পাশে, বই থেকে একটু দেখে নেবে যে আইআর এর কাজ।
ঠিক আছে? আয়ার, নিয়ার আয়ার বা ফার আয়ার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। মিডল আয়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মিডল আয়ার তোমার হচ্ছে জৈব যৌগের মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই বিষয়টি একটু খেয়াল রাখবে। পর্যায়বৃত্ত রসায়নে অবশ্যই বা ৩য় অধ্যায়ে তোমরা যেটি খেয়াল রাখবে, সংকলনের ক্ষেত্রে যে আকৃতিগুলো আসে, যে চতুস্তলকীয়, অষ্টতলকীয় অথবা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় কোনটার ক্ষেত্রে কোনটা। প্লাস তোমার হচ্ছে জটিল যৌগের সংকলনের ক্ষেত্রে তোমাদের বইয়ে যে চার্টটা দেয়া আছে কখন D2sp3 হয় অথবা কখন sp3d2 হয়, সেই জটিল যৌগের যে জায়গাটা এটা একটু দেখবে। এছাড়া পর্যাবৃত্ত রসায়ন আসলে মূলত কিছুটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। তো যারা অনেক বেশি পড়েছো তাহলে তারা আশা করি তোমার হচ্ছে এখান থেকে খুব ভালো অ্যান্সার করতে পারবে। তারপরেও এই সংকলনের জায়গাটা একটু দেখে নেবে এবং ফাজানের নীতি রিলেটেড যে জিনিসপত্রগুলো আসে, একবার জাস্ট রিকল করে নেবে যে কখন তোমার হচ্ছে আকার ছোট, কখন আকার বড় বা আকার ছোট হইলে কি হয়? সমযোজী বন্ধন কি বেশি হয় নাকি সমযোজী যৌগের তোমার হচ্ছে প্রকৃতিটা কমে যায়? আ অথবা ধরো বিয়োজন মাত্রা বা বিয়োজন তাপমাত্রার যে জায়গাটা এটা একটু খেয়াল রাখবে। তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তোমার হচ্ছে উম লন K1, K2 এর যে জায়গাটা এটি একটু দেখবে। এই ফর্মুলা দিয়ে যে ম্যাথ গুলো আসে, যেমন তোমাকে বলে যে হার ধ্রুবক ৩ গুণ হয়ে গেছে বা ৪ গুণ টেম্পারেচার এত, সেক্ষেত্রে তোমার হচ্ছে সক্রিয়ণ শক্তি কত? বা সক্রিয়ণ শক্তির ঢালের যে ম্যাথ গুলো, log K ভার্সাস 1/T এর গ্রাফ অথবা তোমার হচ্ছে ln K ভার্সাস 1/T এর যে গ্রাফটা, এটা একটু দেখে রাখবে। আ এছাড়া পিএইচ এর ক্ষেত্রে তোমরা পিএইচ ধরো ৩, আরেকজন অ্যাসিডের ধরো পিএইচ হচ্ছে ৪। আ পিএইচ যেটা ৩ সেটা তোমার হচ্ছে ৪ এর থেকে কত গুণ স্ট্রং। তো সেটা ১০ গুণ স্ট্রং এটি জানবে। তারপরে ধরো পিএইচ যদি ৪ হয় তাহলে তার অ্যাসিডের মানে H+ এর ঘনমাত্রা কত? 10 ইনভার্স 4, এইটা তোমার হচ্ছে এইটা একটু জাস্ট রিকল করবে। বা ধরো মিশ্রণ যদি হয়, একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষার যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে আ তাদের পিএইচটা কত হবে শেষে, সেই বিষয়টা একটু জাস্ট রিকল করবে। এছাড়া বিভিন্ন লবণ আছে যারা অ্যাসিডিক লবণ বা ক্ষারীয় লবণ, কোনটা অ্যাসিডিক লবণ, কোনটা ক্ষারীয় লবণ একটু রিকল করবে। বাফারের ক্ষমতা একবার দেখে নেবে। বাফারের ক্ষমতা অনেকেই দেখো না। এটা বাফারের ক্ষমতাটা লাগবে। কর্মমুখী রসায়নের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল যে জিনিসগুলো আছে বিএসটি বা বিএইচএ কি? অ্যান্টিমাইক্রোবিয়াল নাকি অ্যান্টিঅক্সিডেন্ট? অথবা প্রাকৃতিক তোমার হচ্ছে প্রিজার্ভেটিভ হচ্ছে তোমার লবণ বা চিনি, এই বিষয়গুলো একটু জানবে এবং ভিনেগারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আ কোন রিঅ্যাকশন এ কোন এনজাইম ব্যবহৃত হয় এটা একটু দেখে নেবে। পরিবেশ রসায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে বাস্তব গ্যাসের যে সমীকরণ, তোমার হচ্ছে P+n² বাই V স্কয়ার ইনটু V মাইনাস NB ইজ ইকুয়াল টু nRT। এই জিনিসটা একটু জাস্ট ক্লিয়ার ডাইমেনশন রাখবে যে A এর একক কি বা A এর একক তোমার হচ্ছে অ্যাটমসফিয়ার, লিটার স্কয়ার পার মোল স্কয়ার। আবার তোমার হচ্ছে এখানে B এর একক হচ্ছে লিটার পার মোল। এই বিষয়গুলো একটু দেখে রাখবে। এছাড়া অ্যামাগা রেখার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাস্তব গ্যাস থেকে মানে তোমার আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির যে জায়গাটা সেখানে অ্যামোনিয়া তোমার হচ্ছে সবচেয়ে বেশি বিচ্যুত থাকে। এর তুলনায় কম বিচ্যুত হয় কার্বন ডাই অক্সাইড এবং তারপরে যাদের ভর যত কম সেই অনুযায়ী তারা বিচ্যুতি কমতে থাকে। এছাড়া বিওডি এবং সিওডির যে ম্যাথ, এটা একটু যদি সম্ভব হয় একবার দেখে নেবে। বিওডি, সিওডির ম্যাথগুলো বা বিশুদ্ধতার যে মানদণ্ড, বিশুদ্ধতার মানদণ্ডের ক্ষেত্রে আ তোমার উম কোনটার হু অনুমোদিত মাত্রা কত? এটা একবার রিকল করে নেবে। জৈব যৌগে আসলে আল্টিমেট কোনো শর্টকাট বলাটা খুব টাফ। বা কোনো জিনিস যেগুলো তোমরা ভুলে যেতে পারো। অনেকেই জৈব যৌগকে স্কিপ করো, অনেকে পড়োই না। এমন কিছু ব্যাপার থাকে। তারপরে জৈব যৌগের ক্ষেত্রে সিগমা বা পাই বন্ধন কতটি এটা তোমরা পারো। তারপরে ধরো কোনটা ইলেক্ট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল। তারপরে ধরো SN1 কে ভালো দেয়, SN2 কে ভালো দেয়। তারপরে ধরো E1, E2 কে ভালো দিবে। তারপরে ধরো কোনটা অর্থ বা প্যারা, কোনটা মেটা। আ তারপরে তোমার ধরো আ কার্বন যুক্ত হয় কোথায় বা কার্বন বাড়ে, যেমন উডস রিঅ্যাকশন এ কার্বন বাড়ে বা সায়ানাইড যুক্ত করলে কার্বন বাড়ে। তারপর কার্বন কমে ডিকার্বক্সিলেশন এ, হফম্যান ডিগ্রেডেশন এ। আ তারপরে ধরো আ ওজোন ওজোন দ্বারা যে তোমার হচ্ছে আমাদের অ্যালকিনের যে রিঅ্যাকশনটা এটা। তারপর লুকাস বিকারক কি কাজে ব্যবহৃত হয়?
তারপর ধরো 2,4 ডিএনপি আর টলেন বিকারকের যে কাজগুলো, এই বিষয়গুলোই মানে জৈব যৌগ অ্যাকচুয়ালি একটা ফুল প্যাকেজ। তুমি যদি জৈব যৌগ আগে থেকে পড়ে থাকো, যে যতটুকু পড়ছো দ্যাটস এনাফ। আমার মনে হয় না এখানে খুব বেশি কিছু দরকার পড়বে। বাট তারপরেও জৈব যৌগ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটাই বেটার। তোমরা এখানে আসলে অনেক কিছুই বাদ দাও। আসলে এখানে স্পেসিফিক ভাবে সবকিছু বলে দেওয়াটা আসলে খুবই কঠিন, যেহেতু পরীক্ষা তোমাদের খুবই নিয়ার বাই, খুবই কাছে। পরিমাণগত রসায়নের ক্ষেত্রে তোমরা অবশ্যই জারণ সংখ্যাতে একটু জোর দেবে। যেমন ধরো, অনেকে এই জিনিসগুলো জানার পরেও ভুল করো যে ক্রোমিয়াম পেন্টঅক্সাইডে ক্রোমিয়ামের জারণ সংখ্যা অনেকে বের করো, বের করে দেখা হচ্ছে 10 আসছে, তুমি 10 দাগিয়ে দাও। ক্রোমিয়ামের যে শেষ স্তরে বা আ সে যেহেতু ডি, সেহেতু 3D তে তার ৫ টা আছে এবং 4s এ ১ টা আছে। সে সর্বোচ্চ ৬ টি ছাড়তে পারে। তার মানে তার জারণ সংখ্যা +6। এটা অনেকে ভুলে যাও। তো জারণ সংখ্যার জায়গাটা খেয়াল রাখছো। আয়োডোমিতি আর দ্বিমিতির জায়গাটা খেয়াল রাখবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে। এছাড়া পরিমাণগত রসায়নে আম আর তেমন কিছু বলার মতো, রিঅ্যাকশন গুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে ভালো। এখান থেকে একটা ম্যাথ আসবে হোপফুলি। তোমার ওই FeSO4 আয়রনের বিশুদ্ধতা কতটুকু, এই রিলেটেড। এছাড়া PPM বা PPB এগুলো একটু খেয়াল রাখবে। এগুলো তোমরা পারো, খুব ভালো পারো। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তারপরে ধরো মোল সংখ্যা মোটামুটি পারো। মোল সংখ্যাটাও একটু খেয়াল রাখবে। যেমন তোমাকে যদি কেউ বলে যে ১ লিটার পানির ১ লিটার পানির ইকুয়াল কত মোলার? মানে এর মোলারিটি কত? তখন অনেকে কনফিউজড হয়ে যাও যে এইটার ১ লিটার পানি, এখানে তো কোনো দ্রব্য নাই। এটা কিভাবে মোলারিটি বের করা হবে? তো এটা আসলে তোমার হচ্ছে আ দ্রব্যটা অ্যাকচুয়ালি পানি হিসেবেই ধরা হয়। তো সে আছে হচ্ছে ১,০০০ গ্রাম এবং পানির ভর হচ্ছে ১৮, আণবিক ভর, এবং পানিটা ১ লিটার, মানে দ্রবণটা ১ লিটারের। তাহলে তুমি বলতে পারো যে এটা আসলে 55.56 অথবা 55 মোলার। তো পানির তোমার হচ্ছে এটা হচ্ছে ঘনমাত্রা। এছাড়া আ পিএইচ আছে এখানে কিছু মিশ্রণের ম্যাচ, যেটা আমরা রাসায়নিক পরিবর্তন একটু বলে দিয়েছি। তো এগুলোই আরকি। আর তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের ক্ষেত্রে তোমরা অবশ্যই ফ্যারাডের সূত্রটা ভালোভাবে দেখো। নার্নেস্টের ইকুয়েশনটা খুব ভালোভাবে দেখে যাবে। নার্নেস্ট। নার্নেস্ট দেখবে, লবণ সেতুতে কোন লবণ ব্যবহৃত হয় সেটি দেখবে। আর যদি সম্ভব হয় একটু রিকল করবে যে সোডিয়াম ক্লোরাইডের যখন তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হয়, তখন তড়িৎদ্বার চেঞ্জ করলে কি ঘটবে? আর তোমার ধরো যদি আমি তোমার হচ্ছে ঘনমাত্রা চেঞ্জ করি, তাহলে কে তোমার হচ্ছে জারিত হবে, কে বিজারিত হবে? এই বিষয়টা একটু দেখবে। এটা বইয়ে খুব ক্লিয়ারলি লেখা আছে। তো এটি দেখে নিলে আশা করি তড়িৎ রসায়ন থেকে যেগুলো ভুলে যাওয়ার চান্স আছে সেগুলো হবে না। তো এই হচ্ছে তোমার ওভারঅল সাজেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আ তো তোমরা একটু ভালোভাবে পড়বে। এগুলো হচ্ছে একদমই শর্ট সাজেশন। শর্ট সাজেশন বলতে গেলে যেগুলো তোমরা হচ্ছে ভুলে যেতে পারো। এগুলো কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন না। তোমরা যদি মনে করো যে আ এগুলো পড়লেই হবে, এটা আসলে ভুল। এগুলো হচ্ছে তোমরা যেগুলো ভুলে যাও, যেগুলো তোমরা একটু কম গুরুত্ব দাও, আমি সেগুলোকেই বলতেছি যে এগুলো একটু অবশ্যই দেখবে। কারণ এগুলো থেকে কোশ্চেন আসে এবং আসবে আশা করি। আ এছাড়াও যদি তোমাদের বিভিন্ন টপিকে সমস্যা থাকে, তোমরা অনেকেই আমার সাথে হয়তোবা পরিচিত নয়। তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো সমস্যা ফিল করো, তাহলে আমার নাম্বার ডেসক্রিপশন এ দেওয়া আছে। তারপরেও আ তোমার হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি। এই নাম্বারে তোমরা আমাকে WhatsApp করতে পারো অথবা টেলিগ্রাম করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো করে তুমি আমাকে সমস্যা জানাতে পারো যে আমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে বা আমার এই টপিকটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। আমি আশা করব যে তোমাদেরকে আমি ওইটা প্রোভাইড করার চেষ্টা করব। তো অল দ্যা বেস্ট। খুব ভালোভাবে পড়ো আর সময় নষ্ট করো না। কারণ তোমাদের আসলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। খুবই প্রিসিয়াস একটা টাইম। তো হোপফুলি তোমরা সবাই তোমাদের স্বপ্নের যে জায়গাটা, সেটা ছুঁতে পারবে খুব দ্রুত।